Hello everyone, welcome back once again to Imran Sir English Grammar and this is Imran Sir once again in front of you. তোমরা যারা SSC আছো তাদের আজকে একটা ইম্পর্টেন্ট এবং ক্রুশাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হলো প্রিপজিশন সলভ করার বিষয়টা নিয়ে আলোচনা করব। তুমি কিভাবে খুব সহজে প্রিপজিশন সলভ করতে পারবা এবং তুমি যে ভুলগুলো করে থাকো স্পেশালি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, বিশেষ করে আমরা আজকে যে টার্মটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো প্রিপজিশন সলভ করার ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো ভুল করো সেটা আমি তোমাদেরকে বলছি। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো, তুমি যদি এইচএসসি হয়ে থাকো, জানো তো তোমাদের পরীক্ষা কয়েকদিন পরে, তো তোমাদের যে বিষয়টা প্রিপজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের জানা দরকার যে প্রিপজিশন সম্পর্কিত প্রশ্ন কয়ভাবে আসে। প্রিপজিশন সম্পর্কিত প্রশ্ন মূলত দুই ভাবে আসে, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা হলো প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশন। সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কিভাবে তুমি সলভ করতে পারবা এবং প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশনটা কিভাবে সলভ করতে পারবা, তার আগে বলে নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শব্দকে কেন্দ্র করে প্রিপজিশনের যে বিশেষ ব্যবহার সেটাকেই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে থাকি। একটা শব্দের পরে ভিন্ন ভিন্ন প্রিপজিশন যোগ হয় ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে পারে। তো এটা ডিপেন্ড করবে গ্যাপের পরে যে শব্দটা আছে সেটার উপরে, অর্থাৎ সেন্টেন্সের প্রেক্ষাপটের উপরে। আর প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশনটা হচ্ছে যে রুলস অনুযায়ী, আমরা ছোটবেলা থেকে যে রুলস গুলো পড়ে আসি, যে রুলস অনুযায়ী প্রিপজিশনের যে ব্যবহার সেটাকে আমরা বলবো প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশন। তো পরীক্ষায় এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশন, এই দুই ধরনের প্রিপজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসবে তোমাদের 70% আর প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশন আসবে 30%। তার মানে যদি 10টা শূন্যস্থান আসে তার মধ্যে 7টাই হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর 4টা বা 3টা হবে তোমার প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপজিশন, যেটা রুলস অনুযায়ী বসবে। তবে টেনশনের কোনো কারণ নাই, আজকের এই লেকচারে আমি তোমাদেরকে প্রিপজিশন সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব। না টেনে এই সম্পূর্ণ ক্লাসটি দেখো, শর্ট ক্লাসটি একটু তোমরা মনোযোগ সহকারে দেখো। সো লেটস গেট স্টার্টেড, জাস্ট হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড। Okay, just have a look on the examples I have already written on the whiteboard here. Okay, so আমাদের প্রিপজিশন সলভ করার জন্য প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে সম্পূর্ণ সেন্টেন্সটি পড়ে অর্থ অনুধাবন করা। অর্থাৎ তুমি যখন প্রিপজিশন রিলেটেড প্রশ্নটা সলভ করতে যাবে, আমাদের মধ্যে একটা ব্যাড টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা হচ্ছে আমরা না বুঝেই একটা গ্যাপে যে কোনো শব্দ বসানোর চেষ্টা করি এবং আমরা মনে করি যে এই শব্দটা বসালেই বা এই প্রিপজিশনটা বসালেই মনে হয় আমাদের গ্যাপিং অ্যাক্টিভিটিস এর এই ওয়ার্ডটা বসালেই আমার অ্যানসারটা রাইট হবে। দ্যাটস এ টোটালি রং টেন্ডেন্সি। You have to read the full text first, then you have to understand, you have to try to understand the meaning of the sentence, then you should put the right word in the gap. Okay, so তোমাকে প্রথমে কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার সময় দেখবা যে তুমি তোমার ভিতর থেকে কিছু প্রিপজিশন বের হয়ে আসবে, দুই চারটা গ্যাপে তুমি ইজিলি করতে পারবা। তো তখন তুমি এ বি সি ডি এর লিখে তুমি যেটা অ্যানসার 100% একুরেট, ধরো তুমি ডি নাম্বারটা আগে পাচ্ছো, ডি নাম্বার অ্যানসারটা তুমি লিখে ফেললা, লিখে ডি নাম্বারে একটু ছোট করে একটু দাগ দিয়ে রাখলা। এভাবে তুমি পুরো প্যাসেজটা আগে পড়ে নিবে, যেহেতু তোমাদের প্যাসেজ রিলেটেড প্রশ্ন আসবে। এবং প্যাসেজটা একবার পড়ে নেওয়ার পরে তুমি যখন অর্থটা অনুধাবন করার চেষ্টা করবে, তারপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে। আমি আবার বলছি, প্রত্যেকটা সেন্টেন্স ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে। ফুল স্টপ পর্যন্ত না পড়ে তুমি প্রিপজিশনটা বসাতে যাবে না, কারণ আমি একটু পরে দেখাই দিচ্ছি যে কিভাবে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন হয় এবং এই প্রিপজিশনটা সেই গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে সেখানে প্রিপজিশনটা বসে। তাহলে কি বললাম, সম্পূর্ণ সেন্টেন্সটি পড়ে অর্থ অনুধাবন করার চেষ্টা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 আগের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ শূন্যস্থানের আগের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের সাথে শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তুমি জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাকে এক্সাম্পলের মাধ্যমে বা পরীক্ষায় তোমাদের যেভাবে প্রশ্ন আসছে সেটা আমি সলভ করে দেখাই দিচ্ছি। গ্যাপের আগের ওয়ার্ডের সাথে ধরো এখানে একটা সেন্টেন্স আছে, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি ডাইড, মারা গেল, করোনা ভাইরাস কিংবা ক্যান্সার। তাহলে গ্যাপের আগের ওয়ার্ড কোনটা, ডাইড। আচ্ছা, গ্যাপের পরের ওয়ার্ড কোনটা, করোনা ভাইরাস বা ক্যান্সার। তাহলে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের আমি একটু কি করব, রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করব। তাহলে আমি কি বললাম, প্রথমে সম্পূর্ণ সেন্টেন্সটি পড়ে অর্থ অনুধাবন করার চেষ্টা করবা, নাম্বার 1। নাম্বার 2 যে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে, এই যে এটা হচ্ছে গ্যাপ, এই গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের অর্থাৎ এপিসেন্টার ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আর যদি সম্পর্ক স্থাপন করতে পারো তাহলে খুব সহজেই তুমি সেখানে প্রিপজিশনটা কোন প্রিপজিশনটা বলবে সেটা তুমি সহজেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি। ধরো এখানে বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ডাইড, মারা গেল, ড্যাশ করোনা ভাইরাস বা ক্যান্সার। তাহলে গ্যাপের আগের ওয়ার্ডটা আছে ডাইড, মারা যাওয়া, আর গ্যাপের পরের ওয়ার্ডটা কি, করোনা ভাইরাস বা ক্যান্সার।
তাহলে এই যে বৃদ্ধ লোকটি যে মারা গেল, তাহলে কিসে মারা গেল? অবশ্যই লোকটি করোনা ভাইরাস বা ক্যান্সারে মারা গেল। আচ্ছা, এখন তুমি যদি সম্পূর্ণ বাক্যটি না পড়ে তুমি যদি জাস্ট এতটুকু পড়ো দা ওল্ড ম্যান ডাইড, তুমি এখানে যে কোনো একটা প্রিপোজিশন বসিয়ে দিয়ে লিখতে হবে? নো, তোমাকে you have to read the full sentence first till the full stop and you have to just try to understand the meaning of the sentence here. Okay, so অনেকেই প্রিপোজিশনের গাদা গাদা রুলস করো, সমস্যা নাই। তোমরা যারা প্রিপোজিশন শেষ সময় যে শর্ট সাজেশনটা পেতে চাও, এখানে মোটামুটি 100টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে এবং এখানে একটা যুগান্তরী কৌশল দেওয়া আছে প্রিপোজিশনের। তো তোমরা যারা এই শর্ট পিডিএফটা পেতে চাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদেরকে পিডিএফ লিংকটা দিয়ে দিব। সো এখানে দেখো যে দ্য ওল্ড ম্যান ডাইড করোনা ভাইরাস বা ক্যান্সার, তাহলে বৃদ্ধ লোকটি ক্যান্সার বা করোনা ভাইরাসে মারা গেল, তাহলে তোমার ব্রেনে আসলো যে লোকটা করোনা ভাইরাস বা ক্যান্সারে মারা গেল। আর করোনা ভাইরাস বা ক্যান্সারটা হচ্ছে একটা রোগ, তাহলে রোগে যদি কেউ মারা যায় তাহলে রোগে মরলে ডাই অফ, আমরা এখানে কি ব্যবহার করব? অফ। তাহলে আমি কিভাবে অ্যানসারটা শিওর হয়ে নিলাম? গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলাম, রিলেশনশিপ এস্টাবলিশ করে আমি বুঝলাম যে গ্যাপের আগের ওয়ার্ডে ডাইড আর পরের ওয়ার্ডে হচ্ছে করোনা ভাইরাস বা ক্যান্সার। যেহেতু করোনা ভাইরাস বা ক্যান্সারটা হচ্ছে একটা রোগ, তাহলে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাইড অফ ব্যবহার করব। আমাদের ডাইড নিয়ে অনেকগুলো পেরেশানি আছে যে ডাইড কোথায় ডাইড ইন হবে, কোথায় ডাইড বাই হবে। এই ক্লাসটা আমি আরেকদিন দেব। তার আগে সংক্ষিপ্ত করে বলে নেই, রোগে মরলে ডাই অফ, কারণ বেলায় ফ্রম, ত্যাগের বেলায় ফর না দিলে বাই দিলে অপমরণ, কিন্তু কারো অবহেলায় কেউ যদি যায় মারা, সেই মরণে ডাই থ্রু হয় দেখো ভাব দ্বারা। ডাই এর আউট হবে বিলুপ্ত হওয়া হলে, ডাইন হবে সেই জায়গাতে কাজরত কেউ মরেছো। আমাদের এই যে একটা শব্দের পরে যে ভিন্ন ভিন্ন প্রিপোজিশনটা যোগ হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, ইটস ডিপেন্ডস অন দা লাস্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। এটা আফটার দ্য তোমার প্রিয়র ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, মানে তোমার গ্যাপের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটার উপর ডিপেন্ড করবে যে এখানে কোন কোন প্রিপোজিশনটা বলবে। গ্যাপের পরে যদি শব্দটা যদি তোমার রোগ হয়, তাহলে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই অফ ব্যবহার করব। তাহলে আরেকটা एग्जांपल এখানে দেখো, তাহলে হি ডাইড, সে মারা গেল অ্যান অ্যাক্সিডেন্ট, এবার তো ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে তুমি যদি গ্যাপের আগের ওয়ার্ডটা না পড়ে গ্যাপের পরের ওয়ার্ডটা না পড়ে শুধু গ্যাপের আগের ওয়ার্ডটা পড়েই তুমি আনসার করতে চাও, তাহলে কি হবে? নো, তোমাকে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে। ইউ শুড জাস্ট মেক এ রিলেশনশিপ বিটুইন দ্য টু ওয়ার্ডস প্রিয়র এন্ড আফটার অফ দ্য গ্যাপ। ওকে, সো এখানে দেখো লোকটি মারা গেল কিসে? অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা একটা অপমৃত্যু। তাহলে রোগে মরলে আমরা ডাই অফ, কারণ বেলায় ফ্রম, আর ত্যাগের বেলায় ফর না দিলে বাই দিলে অপমরণ। অর্থাৎ কেউ যদি অপমৃত্যু হয় সেখানে আমরা কি ব্যবহার করব? বাই। তাহলে অ্যাক্সিডেন্ট একটা অপমৃত্যু, অতএব আমি এখানে কি বাই ব্যবহার করলাম। তাহলে আমি তোমাদেরকে এটা প্রমাণ করে দিয়ে দিলাম যে গ্যাপের আগের ওয়ার্ডের সাথে গ্যাপের পরের ওয়ার্ডের রিলেশনশিপ এস্টাবলিশ করাটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 3 তে বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো রপ্ত করতে হবে। এখন লাস্ট সময় তুমি কি নতুন করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়বা? না, লাস্ট সময় তোমাদের বোর্ড বেসিস যে প্রিপোজিশন গুলো আছে, অর্থাৎ তুমি বিগত বছরে ধরো না, তুমি ধরো যে 20 সালে পরীক্ষা দিবা, 22 সালে পরীক্ষা দিবা, তার আগে যে প্রশ্ন আসছে তার দুইটা বোর্ড তুমি সলভ করবা, অর্থাৎ 19 সলভ করতে পারো, 18 সলভ করতে পারো। এখানে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো যদি ভালোমতো রপ্ত করে এক্সপ্লানেশন সহ, আই থিংক দ্যাট ইউ উইল কোপ আপ উইথ সাচ টাইপ অফ প্রবলেম দ্যাট উইল ফেস ইন ইওর এক্সাম হল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। তাহলে এই দুটো যে আমরা বসালাম, এই দুটো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে একটা নির্দিষ্ট শব্দকে কেন্দ্র করে তার পরবর্তী শব্দের ধরন অনুযায়ী আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। অথবা একটা শব্দের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ করে যখন ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, দিস ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এরপর 3 নম্বর एग्जांपलটা আমরা দেখি। দেখো, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছেন, ড্যাশ আ এডুকেটেড ফ্যামিলি। তাহলে গ্যাপের আগের ওয়ার্ডটা হলো জন্মগ্রহণ করা বর্ন, আর গ্যাপের পরের ওয়ার্ডটা কি? এডুকেটেড ফ্যামিলি, তাই না? তাহলে কি পরিবারে জন্মগ্রহণ করা কিংবা সালে জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ডেফিনেটলি ইন ব্যবহার করতে পারি আমরা। ওকে, আচ্ছা, এরপরে দেখো দ্য ক্যাট, মানে এই দুটি আছে কোথায়? আছে ম্যাট, মাদুরে, আর ম্যাটটা কোথায়? বেডে। আচ্ছা, তাহলে একটা কোনো কিছু যদি কোনো কিছুর উপরে স্পর্শকাতর অবস্থায় থাকে, তাহলে ক্যাটটা এই যে ম্যাটের মধ্যে, মানে ম্যাট এই যে মাদুরে, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন। ক্লিয়ার? তো তোমরা যারা এই শর্টকাটে এই প্রিপোজিশনের এই পিডিএফটা পেতে চাও, পরীক্ষার আগের রাতে তুমি একবার দেখে গেলে তোমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। ডু কমেন্ট অন দ্য কমেন্ট বক্স টু গেট দ্য পিডিএফ শীট। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো দ্য ক্যাট ড্যাশ দ্য ম্যাট, মানে যে বিড়ালটি ম্যাটের উপরে কি? ম্যাটের উপরে আছে, তাহলে স্পর্শকাতর অবস্থায় আছে, তাহলে আমরা এখানে দিলাম অন দ্য ম্যাট। দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট, বিড়ালটি ম্যাটের উপরে আছে, ড্যাশ দ্য বেড। আবার এই ম্যাটটা কোথায়? এই মাদুরটা কোথায়? মাদুরটা নিশ্চয়ই কিসের মধ্যে? বেডের নিচে আছে, তাহলে আন্ডার দ্য বেড। ওকে, সো আমি এবার বোর্ড বেসড দুটো एग्जांपल আমি তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিব। জাস্ট ওয়েট ফর আ মিনিট হিয়ার। ওকে, আচ্ছা, দেখো কুমিল্লা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছিল, আমি একটু দেখে দিচ্ছি। আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট, আমি ধর আ গুড স্টুডেন্ট is never indifferent.
different. A good student is never indifferent dash his studies. His studies. এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল। তাহলে দেখো a good student is never indifferent dash his studies. একজন ভালো ছাত্র কখনোই indifferent মানে অমনোযোগী বা উদাসী হয় না। তাহলে গ্যাপের আগের ওয়ার্ডটা কি ভাইয়া? indifferent, আর গ্যাপের পরের ওয়ার্ডটা কি? স্টাডি। মানে পড়াশোনার প্রতি উদাসী বা অমনোযোগী। তাহলে পড়াশোনার প্রতি যদি উদাসী বা অমনোযোগী বোঝায় তাহলে indifferent এর পরে আমরা টু প্রিপজিশনটা ব্যবহার করব। তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না? সো ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস, মেমোরাইজ এন্ড প্র্যাকটিস এন্ড মেমোরাইজ। সো প্রিপজিশনে ভালো করতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ক্লাসেস অন দ্য বেসিস অফ ইওর ডিমান্ড and I will take your class on the basis of your demand, and please stay connected with Imran Sir and I will keep you in touch. Thanks so much.